খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন প্রধান উপদেষ্টাও। সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন চিনতে পারছেন পরিচিতদের। ভুয়া কাগজপত্রে বেড়েছে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান। অস্থিতিশীল পরিস্থিতি আর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়াকেই দুষছেন বিশেষজ্ঞরা। সাগরে মাছ ধরতে গিয়ে 18 দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার 13 জেলে। চরম অনিশ্চয়তায় অসহায় স্বজনরা। অটোরিকশার দাপটে যানজটের নগরীতে পরিণত খুলনা। 10,000 ইজি বাইকের অনুমোদনে চলছে দ্বিগুণ। জনদুর্ভোগ চরমে। এবং সিলেটে কুয়াশা চাদরে ঢাকা হাড় কাঁপানো শীত না পড়লেও বইছে হিমেল হাওয়া। পর্যটকের আনাগোনায় মুখর দর্শনীয় স্থানগুলো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল নয়, তবে তিনি পরিচিতদের চিনতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার খোঁজ খবর নিয়ে এসব কথা বলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। এতে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ারে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন নেতারা। She is not perfectly all right, but there is chance হয়তো রিকভারি হতে পারে। শুধু মসজিদ মাদ্রাসায় নয়, ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করানোর জন্য। ডক্টর কি বলেছে সর্বশেষ? যেটা বলেছেন যে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত তার বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো তারা স্টাডি করছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। আর খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমরা যেন আতঙ্কিত না হই, দেশবাসীর কাছে একটাই আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এইটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডামের জন্য। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা। নকল বা ভুয়া কাগজপত্র দেয়ায় ঘটছে এই ঘটনা। কিছু কিছু দেশ ভিসা না দেওয়ার পাশাপাশি রীতিমতো ঘোষণা দিয়ে শাস্তির কথা বলছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়াই এর মূল কারণ। পররাষ্ট্র উপদেষ্টা আবারও বলেছেন, সমস্যা বাংলাদেশিদেরই। শুধু ভিসা প্রত্যাখ্যান নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো বাংলাদেশিদের ভুয়া কাগজপত্র ঠেকাতে রীতিমতো ক্যাম্পেইন করছে। বলছে, নকল প্রমাণ দিয়ে ভিসা প্রাপ্তিকে ঝুঁকিতে না ফেলতে। Here's the truth. If you provide false information in your visa interview, you could be banned from the United States permanently. সম্প্রতি যুক্তরাজ্য এক ইমেইল বার্তায় জানায়, নকল কাগজপত্র দিলে আবেদন প্রার্থীকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হবে। বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত জানান, নকল কাগজপত্রের কারণে যেসব শিক্ষার্থী সঠিক কাগজ দিচ্ছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় অনেকে মরিয়া হয়ে দেশ ছাড়তে গিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। সরকারের এমন কোনো কাঠামো তৈরি করা দরকার যাতে এমন ঘটনা আর না ঘটে। অনেকেই মনে করে যে দেশে যেহেতু ইনস্টেবিলিটি এবং সেই ব্যক্তির যদি কোনো সুযোগ থাকে সে তখন স্বাভাবিকভাবে অন্য দেশে যাবে যেটা স্টেবিলিটি আছে। সরকারি করা উচিত যে তুমি যদি কখনো ফেক ডকুমেন্টস করো তাহলে তোমার পাসপোর্টটা বাজেয়াপ্ত হয়ে যাবে। এই ধরনের কতগুলো কাঠামো তৈরি করা দরকার। পররাষ্ট্র উপদেষ্টা সমস্যা সমাধানের উপায় না বাতলালেও নিজেদের স্বভাব পরিবর্তনের পরামর্শ দেন। এটা ঠেকানোর একটাই উপায়, সেটা হলো নিজেদের ঘর সামলানো এবং সেটা
আনফর্চুনেটলি আমার হাতে তো না। কাজে আমি শুধু বলতে পারি, এবং যেটুকু বলেছি এটাই তো সাধারণত সরকারের থেকে কেউ বলে না। আমি কিন্তু স্পষ্টভাবে বলেছি দোষটা আমাদেরকে দেখতে হবে যেন আমরা এরকম মিথ্যা কাগজপত্র না দিই। প্রত্যেকটি দেশে আমাদের এই সমস্যা হচ্ছে শুধু এই কারণে। এদিকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্ণধাররা বলছেন, বিভিন্ন ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা এখন 50 ভাগেরও বেশি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সাগরে মাছ ধরতে গিয়ে 18 দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার 13 জেলে। 5 দিনের মধ্যেই ফেরার কথা থাকলেও এখনও তাদের কোনো সন্ধান মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে স্বজনরা। 2 বেলা খাবার জোগান দিতেই হিমশিম খাচ্ছেন তারা। ভোলার লালমোহন উপজেলার মা বাবাহারা সীমা বেগমের গত 4 মাস আগে বিয়ে হয় একই এলাকার বাক প্রতিবন্ধী যুবক সাব্বিরের সাথে। অর্থকড়ি না থাকায় বিয়ে হয়েছিল প্রতিবেশীদের সাহায্যে। অভাবের সংসার হলেও সুখী ছিলেন সীমা সাব্বির দম্পতি, কিন্তু স্বপ্নের ছোট্ট পরিবার এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। গত 10ই নভেম্বর সাব্বির সহ আরও 13 জেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। 18 দিন পার হয়ে গেলেও মেলেনি কোনো সন্ধান। সেই থেকে সীমার জীবনে আতঙ্ক আর কান্নাই যেন একান্ত সঙ্গী। আপনাদের সবার কাছে বলতেছি, আমার স্বামীর একটা খুঁজে যায় না, ও ছাড়া আমাদের সংসার আর কেউ নাই। সীমা বেগমের মতো অসহায় অবস্থা উপজেলার আরও 13 জেলে পরিবারেরও। কারো ছেলে, কারো স্বামী, আবার কেউ অপেক্ষায় আছেন তাদের বাবা বাড়ি ফেরার। ঘুরে ফিরে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একমাত্র উপার্জনক্ষম মানুষগুলোর পরিণতি কি হয়েছে? কেমন আছেন তারা? আদৌ কি বেঁচে আছেন? আমার স্বামী যদি না থাকে আমরা পথের ভিখারি হয়ে যাব। মেয়েটার মাও নাই, বাপও নাই। এমন এই ছেলেটা আমাদেরকে সংসার চালাতে, এখন আমার এই ছেলের কোনো খবর পাইতেছি না। আমরা অসুবিধে গেছি অনকা, এই পর্যন্ত আগের লোকটা যদি কোনো রকমের খোঁজ করে পাওয়া যায়। নিখোঁজ জেলেদের সন্ধানে সংশ্লিষ্ট দপ্তরগুলো চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানায় উপজেলা প্রশাসন। তাদের অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র প্রদান করেছি। এছাড়াও আমাদের পক্ষ থেকে কোস্টগার্ডকে অনুরোধ করা হয়েছে দাপ্তরিকভাবে, এবং তাদের অনুসন্ধানের জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একদিকে স্বজনদের ফেরার অনিশ্চয়তা, অন্যদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা জেলে পরিবারগুলো। দ্রুত নিখোঁজ জেলেদের সন্ধান বের করে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনার দাবি স্বজনদের। আব্বু গো, তুমি কই গেছো? আমি তো তোমার লাই কান্দি। আমার পোলা হারিয়ার ডিবিসি নিউজ ডেস্ক। অটোরিকশার দাপটে যানজটের নগরীতে পরিণত হয়েছে খুলনা। যাত্রী সেবার কথা বলে সিটি কর্পোরেশন 10,000 ইজি বাইকের অনুমোদন দিলেও চলাচল করছে দ্বিগুণ। এতে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা, জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। পরিত্রাণ পেতে চালকদের প্রশিক্ষণ ও অবৈধ যান অপসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। গোটা মহানগরী যেন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। অবাধে চলাচল করছে অলিগলি থেকে সবখানে। ইজি বাইকের কারণে সড়কে বিশৃঙ্খলা এখন খুলনা মহানগরীর নিত্যদিনের চিত্র। লাইসেন্সবিহীন বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার গাড়ি চলাচল করে, এর কারণে এই নগরীতে জাম হয়। অটো চলে এক জায়গায়, এই চলতে আসে দাঁড়াই যায়, লোকজন এইভাবে দুর্ঘটনা ঘটে। 15 লাখ বাসিন্দার এই শহরে যাত্রী সেবার জন্য 2019-20 অর্থ বছরে 8,000 ইজি বাইকের অনুমোদন দেয় সিটি কর্পোরেশন। পরের বছর পণ্য পরিবহনের জন্য অনুমোদন পায় আরও 2,000, কিন্তু সড়কে চলাচল করছে দ্বিগুণের বেশি। এতে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। সিটি কর্পোরেশন লাইসেন্স দেওয়ার কোনো সংস্থা না, কিন্তু আমরা দেখছি খুলনা একটি ব্যতিক্রম উদ্যোগ। বর্তমান পরিস্থিতি রয়েছে যে পঙ্গপালের মতো সারাদিন কিন্তু সমস্ত সড়ক জুড়ে শুধু এই 3 হুইলার, তারপর ইজি বাইক, 3 চাকার যানে ভরা থাকে। যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে 8,000 চালকের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পুলিশ। সিটি কর্পোরেশন যেভাবে এই 10,000 যে অনুমোদন দিয়ে ফেলছে, এই 10,000 ইজি বাইক ড্রাইভারদের তাদেরকে কন্ট্রোল করার জন্য চেষ্টা আমরা 1 বছর আগে থেকে শুনতেছিলাম, সেটা কিন্তু তারা বাস্তবায়ন এখনো করতে পারেন নাই। নগরীর পথঘাট যানজট মুক্ত করতে অনুমোদনহীন অটোরিকশা অপসারণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। আমরা আশা করি যে দ্রুত এই শহরের যানজট নিয়ন্ত্রণ হবে এবং খুলনা মানুষ উপকৃত হবে। এই কারণে আমরা খুলনা নগরবাসী, মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ এবং খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অভিযান অব্যাহত রাখবে। তবে সিটি কর্পোরেশনের এই উদ্যোগ কতটা কার্যকর তা নিয়ে সংশয় সচেতন নাগরিকদের। জাঁকজমকপূর্ণভাবে উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু দুঃখজনকভাবে
কিছুদিন পরে উদ্যোগ থেমে যায়, যানজটও অনেক সময় বেড়ে যায়। এই উদ্যোগের ফলে আসলে এই সমস্যার সমাধান কতটা হবে সেটা নিয়ে আমরা এখন পর্যন্ত আসলে স্বপ্ন দেখতে পারি না। সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের দাবি নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দেয়াল ফেটে আলাদা হয়ে গেছে, খসে পড়েছে বালু সিমেন্টের আস্তর, ফেটে গেছে ভবনের পাকা মেঝে, ভেঙে গেছে দরজা জানালা। এমন অবস্থায় টিনশেড ভবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম চলছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার মানোন্নয়ন শুধু সংস্কার নয়, দাবি উঠেছে নতুন ভবন নির্মাণের। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। জয়পুরহাটের আক্কেলপুর থেকে 10 কিলোমিটার দূরে নিভৃত গ্রাম দেওড়া। এখানে 1938 সালে 1 বিঘা জমিতে টিনশেড ভবনে প্রতিষ্ঠিত হয় দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে 2005-06 অর্থ বছরে 3 কক্ষের পাকা ভবন নির্মিত হলেও টিনশেড ভবনটি 2017 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। দেয়ালে ফাটল দেখা দিলেও কক্ষ সংকটে সেই জরাজীর্ণ ভবনেই অফিস ও ক্লাস চালাতে হচ্ছে। ঝড় বন্যার মৌসুমে বন্ধ করতে হয় পাঠদান। এতে শিক্ষার্থীদের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি বিঘ্নিত হচ্ছে পাঠ্যক্রম। বর্তমানে 6 জন শিক্ষক দিয়ে চলছে 135 জন শিক্ষার্থীকে পাঠদান। যখন বৃষ্টি হয় তখন আমাদের বই খাতা ভিজে যায়, তখন আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হয়। আমাদের বিদ্যালয়ের সব ঘরগুলো ফেটে গেছে, যখন ঝড় হয় তখন আমরা খুব আতঙ্কে থাকি। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয় শিক্ষকদেরও। শিক্ষার মানোন্নয়নে দ্রুত নতুন ভবনের তাগিদ তাদের। আসলে আমাদের যে বিল্ডিংটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেক দিনের বিল্ডিং। এরপর থেকে এই বিল্ডিংটার কোনো সংস্কার হয়নি বা মেরামতো হয়নি, কিছুই হয়নি। যখন তো ঝড় আসে তখন তো পুরা বিল্ডিংটা দুলে, তখন আমরা বাচ্চাদের নিয়ে বাইরে একদম চলে যাই, এতে ক্লাসের বিঘ্ন ঘটে। ঝুঁকিপূর্ণ ভবনে বাচ্চাদের নিয়ে ক্লাস করতে আমাদের খুবই আতঙ্কের মধ্যে থাকি আমরা। যে কোনো মুহূর্তে কোনো প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের বিপদ ঘটতে পারে। ভবনটি ঝুঁকিপূর্ণ স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এখানকার দেওয়ালগুলো প্লাস্টার খুলে পড়ছে এবং সেই সাথে কোনো কোনো বিম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আর কি। অধিদপ্তর বরাবরে আমি এটি বিল্ডিংয়ের জন্য একটা আবেদন করেছি। এইখানে আসলে ছোট শিশুদের নিয়ে ক্লাস করা ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর প্রত্যাশা শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে অতি দ্রুত নতুন ভবন নির্মাণ করা হোক। ডিবিসি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় প্রায় 11 কোটি টাকার পানি শোধনাগার প্রকল্প বিভিন্ন জটিলতায় অকেজো অবস্থায় পড়ে আছে। নির্মাণ কাজ শেষ হলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও মুন্সিগঞ্জ পৌরসভার সমন্বয়হীনতার কারণে আলোর মুখ দেখেনি প্রকল্পটি। এতে বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। প্রকল্প বুঝে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও পানির গুণগত মান নিয়ে আপত্তি থাকায় এখনও ঝুলে আছে প্রকল্পটি। 2018 সালের এপ্রিলে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় 10 কোটি 26 লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। নির্মাণের শুরুতেই নিম্নমানের পাইপ ব্যবহারের অভিযোগ ওঠে। কয়েক দফা পরিবর্তন করে 2023 সালের জুলাই মাসে প্রকল্পের কাজ শেষ হয়। কয়েক মাস পরীক্ষামূলকভাবে পানি শোধনের কাজও চলে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার মধ্যে সমন্বয়হীনতার কারণে প্রকল্পটি অচল হয়ে পড়ে। এখন শোধনাগারটি অচল পড়ে থাকায় পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানি ও কাঠামোতে জমেছে শ্যাওলা, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। জনগণের টাকা দিয়ে করা হয়েছে, কিন্তু এটা তো কোনো কাজে আসতেছে না। জায়গা নষ্ট, আরো মানুষের অবহেলা, কত নষ্ট, মানে নষ্ট হয়ে রয়েছে। বর্তমান যে পানিগুলো আমরা ব্যবহার করতেছি, এটা আকাঙ্ক্ষা তো না, বলা যায় না, ভাষায় বলা যায় না। 3 বছর ধরে কেউ বুঝে নিতেছে না, পৌরসভার চেয়ারম্যানও বুঝে না, কেউ বুঝে নাই, পাবলিকের অফিসে বুঝাই দিয়া এরা গেছে। প্রকল্পটি বুঝে নিতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হস্তান্তরের জন্য প্রস্তুত আছে, পৌরসভা বুঝে নিলেই আমরা পৌরবাসীরা এই ট্রিটমেন্ট প্ল্যান্টের পানি শোধনাগার থেকে যে পানি আসবে, শোধন করা পানি, তার উপকার পৌরবাসী পাবে। নিম্নমানের স্ট্রাকচার হলে স্ট্রাকচারে সেটেলমেন্ট বা স্ট্রাকচারে ফাটল আসতো, কিন্তু আসলে ওইরকম বা কোনো পছন্দের সৃষ্টি হয়নি। এদিকে প্রকল্পটির নির্মাণ কাজ ও পানির গুণগত মান নিয়ে সন্তুষ্ট না থাকায় আপোষে যেতে নারাজ পৌর কর্তৃপক্ষ। এখানে পানিতে হয়তো একটা স্ল্যাশ আছে, আর ওনারা ট্রায়াল শেষ করে আমাদের কাছে হ্যান্ডওভার দেবে, তারপরে কিন্তু ওই যে উনি এখন চলে, আপনি নেন, আমরা নেবে না। শোধনাগারটির মাধ্যমে ধলেশ্বরী নদী থেকে ঘন্টায় 3.5 লাখ লিটার পানি বিশুদ্ধ করে সরবরাহ করার কথা পৌরবাসীর মাঝে। ডিবিসি নিউজ ডেস্ক।
টাঙ্গাইল সদরের ঘারিন্দার রানাগাছা এলাকায় 2 বছরের মেয়াদে সেতুর কাজ শেষ হয়নি 5 বছরেও। কাগজে কলমে কাজ দেখে অতিরিক্ত 5 কোটি টাকার বিল তুলে লাপাত্তা পুরাতন ঠিকাদার। ভোগান্তির যাত্রা দীর্ঘ হয় 3 উপজেলার বাসিন্দাদের। টাঙ্গাইল সদরের রানাগাছা এলাকায় বংশাই নদীতে 27.5 কোটি টাকা ব্যয়ে 296 মিটার দৈর্ঘ্যের এই সেতুটির কাজ শুরু হয় 2020 সালে, যা 2025-এর শেষ ভাগে এসেও চলাচল উপযোগী করতে পারেনি কর্তৃপক্ষ। এরই মধ্যে কাগজে কলমে 40% কাজ দেখিয়ে 11 কোটি 7 লাখ টাকার বিল তুলে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনউদ্দিন লিমিটেড ও মেসার্স দ্বীপ কনস্ট্রাকশন। ফলে নানাভাবে এর খেসারত দিতে হচ্ছে টাঙ্গাইল সদর, বাসাইল ও কালিহাতী উপজেলার কয়েক লাখ মানুষকে। একটা মানুষ অসুস্থ হয়, দেখা যায় যে গেতে গেতে মনে করেন যে সমস্যা হয়ে যায়। ব্রিজ না থাকাতে ভাই আমাদের অনেক ভোগান্তি হইতেছে। ব্রিজ থাকলে আমরা অনেক মানুষ উপকৃত হই। ব্রিজটা হলে পরে আমাদের টাঙ্গাইল যাতায়াত করতে অনেকটা সুবিধা হয়। হয়তো বা এলজিডির গাফিলতি আছে, এই কারণে বৃষ্টি হইতেছে না। ইউপি চেয়ারম্যান বলছেন এর প্রভাব পড়েছে শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অর্থনীতিতে। এদিকে আমাদের ব্রিজ হল এই নর্থ কোলাকটা আর এদিকে বুকটা, এই মাঝখানে কোনো ব্রিজ নাই। সেই সুবাদে এখানে ব্রিজটা যদি হয়ে যায় আমাদের, আমি যেটা মনে করি যে অন্তত 3-4 লক্ষ লোকের সুবিধা হবে এখানে। গেল বছরের জুনে আবারও কাজ শুরু করে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র 35%। আমাদের নদীর মধ্যে একটা পায়ারের কাজ বাকি আছে, মূলত ওটা পানির মধ্যেই আছে। ওটা করতে পারলে আমাদের কাজের প্রোগ্রেস আরও বাড়তো আর কি। আমাদের কাজের টাইম শিডিউল 2 ইয়ার্সের মধ্যে কাজ কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ। নতুন ঠিকাদারের নির্ধারিত তারিখে কাজ সমাপ্তির আশা এলজিইডির কর্তৃপক্ষের। প্রজেক্ট আমাদের হ্যান্ড ওভার হবে 15/6/26। তো ঠিকাদারের যেরকম ফ্লো আছে তাতে মনে হয় মূল স্ট্রাকচারটা এই ডেটের মধ্যে করা সম্ভব। অ্যাপ্রোচে কিছু কাজ আছে, এখন ওইটার জন্য কিছু সময় লাগতে পারে, অথবা ঠিকাদারের যা গুডউইল আছে সে এই সময়ের ভিতরে ইনশাল্লাহ কাজটা শেষ করতে পারবে। 5 কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে 21 কোটি টাকায় সেতুটির সমাপ্তের কার্যাদেশ পেয়েছে চৌধুরী এন্টারপ্রাইজ ও দুর্গা এন্টারপ্রাইজ নামের 2 ঠিকাদারি প্রতিষ্ঠান। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। সিলেটে কুয়াশা চাদরে ঢাকা হাড় কাঁপানো শীত না পড়লেও বইছে হিমেল হাওয়া। শীত উপভোগে আনন্দে মেতেছেন নাগরিকরা। স্থানীয় শাকসবজিতে পরিপূর্ণ হাট বাজারে পড়েছে নতুন ফসল কেনা বেচার ধুম। আর পর্যটকের আনাগোনায় মুখর দর্শনীয় স্থানগুলো। স্নিগ্ধ ভোর, নবোদিত সূর্যের আলোকরেখা ঠিকরে পড়ছে চা বাগানে। তখনও 2টি পাতা একটি কুঁড়িতে জমে আছে ফোঁটা ফোঁটা শিশির বিন্দু। সিলেটের শীতের সকাল মানেই যেন প্রকৃতির অপরূপ রূপসুধা, আর ধোঁয়াটা চায়ের কাপে চুমুক। চা বাগানে শীতের এ আমেজ ধরা দেয় অকৃত্রিম স্নিগ্ধতা নিয়ে। এমন পরিবেশে শান্তির নিঃশ্বাস নিতে সাত সকালেই আসেন অনেকে। শীতের হাওয়াটা, শিশিরের এই যে সকালবেলাটা, ফজরের নামাজ পড়ে খুব একটা ভালো লাগে আর কি। মৃদু হালকা শীত এবং সকালে সিলেটের চা খেয়ে মনোমুগ্ধ করে। সিলেটে শীতের জৌলুস এখনও হাড়ে কাঁপন ধরায়নি, তবে রাতের শেষাংশ থেকে ভোর অবধি ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ ভালোভাবেই। শীতটা শুরুতেই একটু বেশি অনুভূতি হচ্ছে। মিডিয়াম শীত আছে, বাইরেও ঠান্ডা কম, আর এখানে ঠান্ডা বেশি। শহরের অদূরে টুকের বাজারে ভোরবেলা জমে ওঠে কাঁচা বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত নানা প্রকারের শাকসবজি কিনতে ক্রেতারা আসেন দূর দূরান্ত হতে। বন্দর বাজারে একটু দাম বেশি, সেই ক্ষেত্রে দূর থেকে হলে এখানে আসা হয়। আর সবজিগুলো খুব টাটকা থাকে। মাডেঙ্গা, লাল শাক, কবি, নানা ধরনের মানে ভ্যারাইটির মাল বিক্রি আমাদের। হিমেল হাওয়াকে সঙ্গী করে দর্শনীয় স্পটগুলো ঘুরে দেখতে পর্যটন নগরী খ্যাত সিলেটে এরই মধ্যে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। কিছু শীতের অতিথি পাখি চলে আসছে, পাখির সন্ধানে আসলে সিলেট আসা। অনেক সুন্দর প্রকৃতি, আমার ফার্স্ট টাইম আসা, অনেক ভালো লাগছে। শহরবাসীদের মনেও গ্রামের শীত নিয়ে রয়েছে অসংখ্য স্মৃতি, একই সাথে আছে ভাবনা এখানকার কৃষি আর পর্যটনকে সমৃদ্ধ করার। পিঠাপুলির উৎসব, আর শীতের সময় যেটা মৌ মৌ আমেজ থাকে, আমি বলবো এটা সিলেটবাসীরা খুব এনজয় করে। গ্রামের শীত, এই যে ক্ষেতের ফসল উঠছে, তারপর সবজি টবজি উঠছে, খেতে গিয়ে আমরা সবজি তুলতাম।
ঋতু শুধু তাপমাত্রার পরিবর্তন নয়, আধ্যাত্মিক নগরের প্রাণ ও প্রকৃতির মিলেমিশে বাঁচার প্রতিচ্ছবিও। তাই তো শীতের সকালের শিশির, বাজারের কোলাহল কিংবা মানুষের গল্প সবই বলছে সিলেটে জীবনের ছন্দ অটুট। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের শীর্ষ নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। শ্রাবন্তী, আমি কিন্তু কিছুক্ষণ আগেই আপনার মাধ্যমে জানার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে তিনি কিন্তু সিসিইউতে আছেন, মানে নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া। আর সেটার কিন্তু নতুন কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই বা পাওয়া যায়নি। কারণ হচ্ছে গতকাল রাতেই আমরা দেখেছি, বা মধ্যরাতে যদি কথা বলি সেক্ষেত্রে বলা যেতে পারে যে বিএনপির একটা অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে সর্বশেষ যে আপডেট, সে আপডেটটা কিন্তু তারা দিয়েছেন। এবং কি মেডিকেল বোর্ড তারা কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এমনকি সেই ফেসবুক পেজের যে আমি একটু দিতে চাই, সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা, আমি আবারও বলছি, দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া এবং কি প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। আর মধ্যরাতে রাজধানী এবারকার হাসপাতাল থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের গতকাল যে মঈন খান, তিনি কিন্তু এসেছিলেন, তাকে দেখে গেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং কি তিনি জানিয়েছিলেন যে মেডিকেল বোর্ড বসছিলেন এবং কি বোর্ড তার সবশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা দরকার তারা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও এবারকার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন, বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, একটু দূরত্ব রেখেই তিনি কথা বলেছেন এবং কি তাদেরকে চিনতে পেরেছেন, সে বিষয়টাও কিন্তু উল্লেখ করেছেন। এমনকি তাদের যে সালামের উত্তরও কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দিয়েছেন। এমনকি তিনি আরও যেটা জানিয়েছিলেন, মির্জা আব্বাসের কথা সূত্র ধরেই বলতে চাই যে শি ইজ নট পারফেক্টলি অল রাইট, তিনি পরিপূর্ণভাবে সুস্থ নন, হয়তো রিকভারি হতেও পারে ইনশাল্লাহ। এই বিষয়গুলো কিন্তু আসলে সবশেষ যে তথ্য যদি আমি বলতে চাই, ধরতে চাই, বিএনপির দলটির যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে কিন্তু এই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। এছাড়াও আসলে এই সবশেষ তথ্য যদি বলতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। মেডিকেল বোর্ড যারা রয়েছেন, সদস্য যারা রয়েছেন, যারা তাকে পর্যবেক্ষণ করছেন, চিকিৎসা দিচ্ছেন, তাদের হয়তোবা আমরা তাদের বরাতের মাধ্যমে বা তারা হয়তোবা জানাতে পারেন সবশেষ পরিস্থিতি, হয়তোবা সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিকভাবে সেই তথ্যগুলো হয়তোবা নতুন কোন তথ্য থাকলে তার অবস্থার সম্পর্কে সর্বশেষ তথ্য সেটা দেওয়ার চেষ্টা করব পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই। তো এই ছিল এখান থেকে শ্রাবন্তী সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দুই পক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনায় থমথমে পাবনার ঈশ্বরদী। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াত। পাবনা 4 আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ হয়। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে। পার্থ, এলাকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন বিএনপি ও জামায়াতের নেতা এবং স্থানীয়রা? ধন্যবাদ। আপনাদের গতকালকেও আমরা সংবাদ এবং লাইভের মাধ্যমে জানিয়েছিলাম যে ঈশ্বরদী সংঘর্ষের পর কিন্তু ঈশ্বরদীর পরিস্থিতি অনেকটাই থমথমে ছিল এবং পরবর্তীতে পুলিশের তৎপরতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে এসছে। আমরা বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে
বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের উপরেই আসলে হামলা করা হয়েছে এবং যে যুবককে হামলার সময় দেখা গেছে তারা কিন্তু সে কিন্তু জামাতের একজন সক্রিয় কর্মী এবং ওই আসনের যে জামাতের প্রার্থী রয়েছে তার ভাতিজার সহকর্মী এবং জামাতের পক্ষ থেকে কিন্তু সেটি অস্বীকার করা হয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এই বিষয়ে তার কাছ থেকে একটু জানতে চাইব যে এই ঈশ্বরদীতে যে জামাত বিএনপির যে সংঘর্ষের ঘটনাটা ঘটলো এই ঘটনায় আসলে দায় জামাত আপনাদের উপরে চাপানোর চেষ্টা করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ পাঠকের। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের যে বাজে একটা কালচার, সেই কালচারই একটা বহির প্রকাশ। এইটা নির্বাচন আসলে পক্ষ বিপক্ষ এমনভাবে ঘায়েল করার চেষ্টা করে যার কারণে সত্য জিনিসটা মানে প্রতিষ্ঠিত পাওয়ার জায়গায় খুব সমস্যাটা হয়। এই জন্যে আমার একটা ব্যক্তিগতভাবে আমার একটা বক্তব্য আছে এই জায়গায়। আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয়টা আমরা অর্জন করেছি, সর্বপ্রথম আমি ব্যক্তিগতভাবে চাই যে এই বিজয়টা যেন আমরা বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল যারা এই আন্দোলন সংগ্রামের সাথে শরিক ছিলেন সবাই মিলে যেন এই বিজয়টা যেন আমরা ধরে রাখতে পারি। আর জাতীয় সংসদ নির্বাচনে এটা আমাদের এই কালচারের মধ্য দিয়ে এই যে ছোট ছোট কিছু যে ঘটনাগুলা যে ঘটে এবং আগামী দিনেও যে ঘটবে, এটা সবাই যদি একটু উদার হয়, একটু সচেতন হয়, তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে না। সেটা ঠিক আছে, কিন্তু এই যে সাম্প্রতিক যে সংঘর্ষের ঘটনা, এটাতে আসলে এই যে আপনাদের উপরে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রমাণিত যে ভিডিওতে দেখা গেছে তাদের লোকই গুলি চালাচ্ছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সেই বিষয়টা দেখছে এই জায়গায় যা আপনারা লক্ষ্য করেছেন যে তাদেরই একটা কর্মী প্রকাশ্যে অস্ত্র দিয়ে আপনার হলো গুলাগুলি করছে। আমাদের অনেক ছেলেপেলে কিন্তু এখানে আহত হয়েছে। কিছু আহত ব্যক্তিদেরকে আমরা রাজশাহী মেডিকেল কলেজে আমরা পাঠিয়েছি। আমরা ওই দিনকে আমরা পাবনা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিলও আমরা করেছি। তবে এইসব বিষয়গুলা এইসব ঘটনাগুলা আপনি কখনোই দলের জন্য ভালো না, জেলার জন্য ভালো না, জাতির জন্য ভালো না। আমরা দলীয়ভাবে সবসময় চাই যে এই ধরনের ছোট ছোট ঘটনাগুলা নেতাকর্মীদেরকে আরও ভালো মতো ব্রিফ করে এইরকম ঘটনার সম্মুখীন যেন জামাত ইসলামের নেতাকর্মীরাও যেন এই বিষয়ে যেন নমনীয় উদার হয়। আমাদের নেতাকর্মীদেরকেও আমরা বলবো যে এইসব বিষয়গুলো যেন আমরা উদার হই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি যেন না ঘটে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে এই বিএনপি নেতা কিন্তু বলছিলেন যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেই কারণে তাদের দলীয়ভাবেও আসলে সচেতন থাকার প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই সংঘর্ষের ঘটনায় কিন্তু পাল্টাপাল্টি দুই পক্ষ থেকেই কিন্তু ঈশ্বরদী থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত সেটা মামলা আকারে গ্রহণ করা হয়েছে কিনা তা এখনো পুলিশ নিশ্চিত করেনি। এছাড়াও আজ দুপুর 12টায় কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা রয়েছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, আপনাকে ধন্যবাদ। খুলনার বাজার পরিস্থিতি জানাতে নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমির, বাজারে আগাম শীতের সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বলা যায় যে শীতের যে সবজি, সেই সবজির কিন্তু খুলনার যে বাজারগুলি সেখানে আনাগোনা বেড়েছে এবং বলা যায় যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজিতে 20 টাকার মতো কমেছে। তবে একটা বিষয় থাকছে যে বিশেষ করে যে পেঁয়াজের দামটি যেটা, সেটা হচ্ছে যে মুড়ি কাটা যে পেঁয়াজ, সেটাও কিন্তু বাজারে আসছে। তবে গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে কিন্তু পেঁয়াজের দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে বলা যায়। কথা বলবো, এখানে রয়েছে ক্রেতা। আসলে শীতের সবজির আনাগোনা কেমন দেখছেন, কি অবস্থা রয়েছে? শীতের সবজি আনাগোনা খুবই ভালো আছে, কিন্তু সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে। আগে যেখানে 1 কেজি কিনতাম, এখন সেখানে হাফ কেজি কিনতে হয়। আর ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে যে বিশেষ করে সাধারণ ক্রেতা যারা রয়েছে, আমরা কথা বলবো বিক্রেতার সঙ্গে। এখন কি দামে শীতের সবজি বিক্রি করছেন আপনারা? বিশেষ করে ক্রেতাদের অভিযোগ যে দামটা এখনো লাগানো আসে না ক্রেতাদের। আমরা বিক্রি করতেছি যেই দামে কেনা পড়তেছে, ওখান থেকে কিছু লাভ অংশ দিয়ে বিক্রি করতেছে। সবচেয়ে বড় কথা হলো আগের থেকে সবজির দাম এখন মোটামুটি কম আছে, সামনে আরো কমবে। কেমন বিক্রি হচ্ছে আজকে? ভালোই, সবকিছু মিলে খারাপ না, ভালোই বিক্রি হচ্ছে। কেমন দাম রাখছেন প্রতি সবজির প্রতি?
সবজি যেমন ফুলকপি বর্তমানে আছে আগের সপ্তাহে ছিল 80 টাকা 100 টাকা, এই সপ্তাহে আসছে আপনার 60 টাকা। বেগুন ছিল 100 টাকা, বেগুন আসছে 80 টাকায়। তারপর টমেটো আসছিল 120-30 টাকা, সেটা আসছে 100 টাকায় 80 টাকায়। সব কিছুর দামই কমছে, 30 থেকে 40 টাকা কমছে, 20 টাকা কমছে, সামনে আরো কমবে। একেবারে তৃণমূল থেকে যে আপনার নিয়ে আসেন এখানে পার্থক্যটা কেমন হচ্ছে? পাইকারি কেমন কিনছে কেমন বিক্রি করছে? পাইকারি মনে করেন কিনতেছি, মনে করেন এই যে ফুলকপিটা কেনা পরে বাজারে 50 টাকা, কোনো সময় 55, আবার কোনো সময় তার চেয়ে কিছু কম, আবার বাড়তেও কেনা পরে। যখন যেরকম কেনা পরে তখন সেরকম বিক্রি হয়। এটা সবসময় একদম থাকে না, কাঁচা বাজার একদম থাকে না, আজকে একদম থাকে কালকে আরেকদম থাকে, এইভাবে আমরা বিক্রি করতেছি। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের পক্ষে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে আসলে এখনো সবজির আনাগোনা বাড়লেও কিন্তু এখনো কিন্তু সবজির সেই রকম দাম যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে নাই। আর বিক্রেতা তাদের অভিযোগ যেটা, যে বিশেষ করে তারা যে দামে ক্রয় করছে সেরকম সামান্য কিছু লাভ রেখে তারা বিক্রি করছেন। এবং ক্রেতা বিক্রেতার আগমনের মধ্য দিয়ে বলা যায় যে প্রত্যেকের যে প্রত্যাশা যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে শীতের সবজি চলে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ক্রেতারা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জের বিস্তীর্ণ জমি এখন শীতকালীন নানা জাতের সবজিতে ভরপুর। স্থানীয় এসব সবজি ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে, কৃষকরা দামও পাচ্ছেন ভালো। সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, কৃষকরা শীতকালীন সবজির কেমন দাম পাচ্ছেন, তাদের লাভ হচ্ছে কিনা জানাবেন আমাদের। শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানিকগঞ্জের এই পুরো জেলা জুড়েই কিন্তু শীতকালীন সবজির যে চাষাবাদ চলছে। এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে আমি একটু বলতে চাই যে কৃষি বিভাগের তথ্য মতে মানিকগঞ্জে এবছর প্রায় 11,000 হেক্টর জমিতে সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো ইতিমধ্যে কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে এই 9,000 হেক্টর জমিতে সবজির উৎপাদন কিন্তু চাষ শুরু হয়েছে। এবং কিছু কিছু এলাকাতে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু এই সবজি বাজার উঠতে শুরু করেছে। তো আমি এই মুহূর্তে আছি সদর উপজেলার বাঙ্গালা এলাকাতে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু সবজির আবাদ হয়েছে। তো আমরা এই মুহূর্তে যে বিষয়গুলো রয়েছে, যে সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, বেগুন সহ অন্যান্য সবজি বাজার উঠতে শুরু করেছে। তো এখন আমরা কৃষকদের সাথে কথা বলেছি যে এই ফুলকপি বিশেষ করে বিঘা প্রতি 1 বিঘা জমিতে প্রায় 3,000 চারা রোপণ করতে পারছে কৃষক। তো বিঘা প্রতি যে খরচ তাদের হচ্ছে প্রায় 35 থেকে 40,000 টাকার মতো খরচ হচ্ছে ফুলকপি আবাদে। তো কৃষকরা যেটি জানিয়েছে, এখন তারা বাজারে যে বিক্রি করছেন পাইকারি দরে কেজি হিসাবে বিক্রি করছেন, তারা প্রতি কেজি 40 টাকা 42 টাকা এরকম দরে বিক্রি করছে। তো কৃষকরা যেটা বলছেন যে এই ফুলকপির আবাদ করে তারা এই উপজেলার মধ্যে 3টি উপজেলাতে সবচেয়ে বেশি সবজির আবাদ হয়ে থাকে, তার মধ্যে মানিকগঞ্জ সদর, সিংড়াই ও সাটুরিয়া উপজেলাতে। তো কৃষকরা, কৃষি বিভাগ যেটি বলছে যে আবহাওয়া অনুকূলে রয়েছে এবং ফলন এবার ভালো হচ্ছে, সে কারণে কৃষকরা তাদের যে উৎপাদিত সবজি দ্বারা যেগুলো বাজারে নিচ্ছে সেগুলো কিন্তু তারা ভালো দাম পাচ্ছেন। তো কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সবসময় তারা মনিটরিং করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে মানিকগঞ্জের সাথে ঢাকার যে রাজধানীর যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। সেই যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে কৃষকরা দ্রুত সময়ের মধ্যে রাজধানীতে এই সবজি কিন্তু তারা বাজারে নিয়ে যেতে পারছেন, যে কারণে কৃষকরা তারা লাভবান হচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে এই সবজি আবাদের যে সময়টা ছিল, সেই আবাদের সময়টাতে বৃষ্টিপাত হওয়ার কারণে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বীজতলা থেকে শুরু করে তাদের যে ক্ষেতে যে সবজিগুলো তারা আবাদ করছিল সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এই বর্তমানে যে আবহাওয়া রয়েছে এবং সেই ভালো আবহাওয়া থাকার কারণে কৃষকরা কিন্তু তাদের যে ফলন, সেই ফলন যে বন্যায় বৃষ্টিতে যে ক্ষতি তাদের হয়েছিল সেই ক্ষতি তাদের পুষিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু মানে এখন যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়াটা অত্যন্ত ভালো আবহাওয়া। এবং কৃষি বিভাগ ও কৃষকরা যেটাই বলছেন যে এবার যে সবজি, সেই সবজির আবাদে তারা কিন্তু ভালো লাভবান হবেন। শ্রাবন্তী, এই ছিল এই ক্ষেত থেকে আমার কাছে সবশেষ খবর।
লিটন, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে বিএনপির মনোনীত ওয়াদুদ ভূঁইয়া সমর্থনে চাকমা নেতৃবৃন্দ উদ্যোগে সমাবেশ হয়েছে। জেলা সদরের টাউন হল প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন উদাহরণ সৃষ্টি হবে। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার, সহসভাপতি ক্ষেত্র মোহন রাজা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, মোশাররফ হোসেন সহ সদর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নদীবেষ্টিত জেলার রাজবাড়ী পানিতে ডুবে মৃত্যুর ঘটনা এখানে প্রায়ই ঘটে। তবে এ জেলায় নেই কোনো ডুবুরি দল। কেউ পানিতে ডুবে গেলে সাহায্যের জন্য চেয়ে থাকতে হয় ফরিদপুর অথবা মানিকগঞ্জের দিকে। তাতে জীবন বাঁচানো তো দূরের কথা, উদ্ধারও অসম্ভব হয়ে পড়ে। যদিও প্রশাসনের এ নিয়ে নেই কোনো মাথা ব্যথা। রাজবাড়ী জেলার ৫৭ কিলোমিটার পদ্মা নদী বেষ্টিত। এছাড়া গড়াই, হরাই, চন্দনা সহ আছে ৮টি নদী। জেলায় মোট ৫টি ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। তবে কোনো স্টেশনেই নেই ডুবুরি দল। তাতে কেউ নদীতে ডুবে গেলে বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। অনেক সময় মরদেহ উদ্ধারও সম্ভব হয় না। আমাদের রাজবাড়ীতে কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে। গত বছর একজন মারা গেছে। মানুষ মারা গেলে ভাইসে কোথায় না কোথায় চলে যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, নদীতে কোনো ডুবুরি নিয়োগ নাই। দুটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট থাকার পরও এ জেলায় কোনো ডুবুরি দল না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। এজন্য প্রশাসনের অবহেলাকে দায়ী করলেন তারা। ফরিদপুর থেকে বা মানিকগঞ্জ থেকে ডুবুরি দল এসে তারপরে সেটা উদ্ধার করে। ডুবুরি দল তো অবশ্যই দরকার, নৌকা ডুবে যায়, ডুবুরি দরকার। রাজবাড়ী দ্বিতীয় শ্রেণীর স্টেশন হওয়ার কারণে এখানে ডুবুরি দল নেই বলছে ফায়ার সার্ভিস। এটা একটা দ্বিতীয় শ্রেণীর স্টেশন। পর্যায়ক্রমে প্রথম শ্রেণীর স্টেশন হলে আমাদের ডুবুরির সংখ্যা বাড়লে আশা করি আমরাও ভবিষ্যতে রাজবাড়িতে ডুবুরি পাবো। পানিতে ডুবে মৃত্যুর হার ইনশাল্লাহ কমে আসবে আমার বিশ্বাস। গত ৬ বছরে সরকারি হিসেবে জেলায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪০ জনের। ডিবিসি নিউজ ডেস্ক। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা। মায়ের এই অবস্থায় তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন থাকলেও দেশের রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই দেশে ফেরা সম্ভব হবে বলে ফেসবুকে পোস্টে জানিয়েছেন তিনি। বিএনপি নেতারা বলছেন, গত ২ দিনে বেগম খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি হয়নি। গতরাতে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ছুটে যান দলের শীর্ষ নেতারা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রীর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে ফেসবুক পোস্টে লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে। তবে অন্য সকলের মতো একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এমনকি স্পর্শকাতর বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি যেমনটি জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তার অবস্থার কি কোনো উন্নতি ঘটেছে বা কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমাদের জানাবেন। শ্রাবন্তী, সকাল থেকেই আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছি যে কোনো নতুন তথ্য দেওয়ার জন্য, সেই প্রত্যাশাটাও কিন্তু রাখছি। তার মধ্যে যদি আমি বলতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত সেই ধরনের যে নেতাকর্মী বা ভেতরে প্রবেশ করছেন বা তাকে দেখে আসছেন সেটা কিন্তু চোখে পড়েনি। তবে ঠিক আমি আপনার সাথে কথা বলার ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তেই আমরা দেখেছি যে এনসিপির পক্ষ থেকে দুজন নেতৃবৃন্দ তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। একজন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং কি তানজিম যারা, তারা দুজনেই কিন্তু এসেছেন এবং কি হয়তোবা সেই ভেতরে প্রবেশ করার পর দেখে আসার পরে হয়তোবা তাদের কাছ থেকে আমরা কিছু হলেও নতুন কোনো তথ্য আমরা জানাতে পারবো। তার শারীরিক অবস্থা কি আছেন এবং কি কোনো উত্তর দিচ্ছেন কিনা বা তার অবস্থাটা কি আছে। এর পাশাপাশি আমি আবারও বলছি যে মেডিকেল বোর্ডের মাধ্যমেই কিন্তু আসলে তার শারীরিক অবস্থা শেষ পর্যায়ে কি অবস্থায় রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো। আরেকটি তথ্য দিতে রাখি যে আপনি যেমনটা বলছিলেন যে আমরা শুনছিলাম তারেক রহমান তিনি কিন্তু তার মায়ের যে
চিকিৎসা, সেই চিকিৎসা বিষয়ে বা তার শারীরিক অবস্থা বিবেচনায় তিনি কিন্তু কথা বলেছেন। তার ফেসবুক স্ট্যাটাস বা কিছু বার্তাও তিনি তার পেজে বা তার যে অ্যাকাউন্ট, ভেরিফাই অ্যাকাউন্ট, সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে যে খালেদার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুতই তারা ক্রমশ দেশে ফিরতে পারেন, সেই বিষয়টাও কিন্তু একটা রয়েছে। তবে দলীয় সূত্রগুলো থেকে এই আভাসও পাওয়া গেছে, তবে ঠিক কখন তিনি ফিরবেন তা নিশ্চিত বলা যায় না। আর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে এভারকেয়ার হাসপাতালে কিন্তু তার গুরুতর অসুস্থতার খবরে দলের নেতাকর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। তবে একটি বিষয় তিনি নিজেও কিন্তু উদ্বিগ্ন। তিনি তার স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের শারীরিক অবস্থা খোঁজখবর রাখছেন। জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর, বউ সৈয়দা শামিলা রহমান ও খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকেন্দারও হাসপাতালে আছেন। তো এই সার্বিক বিষয়ে বলা যায় যে আসলে অপেক্ষা করতে হবে। আবারও বলছি, পূর্বের সংবাদগুলোর মধ্যে যে অপেক্ষা করতে হবে, ডাক্তাররা বা চিকিৎসকরা তার সবশেষ পরিস্থিতি কী জানাচ্ছেন সেই বিষয়টাতে। তো এই ছিল এখান থেকে সাবন্তি সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 146, ময়মনসিংহ 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 1 আসনে। সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া এবং হালুয়াঘাট নিয়ে এই ময়মনসিংহ 1 আসন গঠিত। আসলে একেবারেই দীর্ঘ সময়ের উন্নয়ন বঞ্চিত এই সীমান্তবর্তী গারো পাহাড় অধ্যুষিত এই উপজেলা দুটিতে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি অতীতে, এবং স্বাধীনতা পরবর্তী সময়েও খুব বেশি যে মৌলিক চাহিদা পূরণের যে বিষয়গুলো সেগুলো কিন্তু পূরণ হয়নি বলেও অভিযোগ রয়েছে এখানকার স্থানীয় সাধারণ ভোটারদের। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ জেলা মাহফুজুর রহমান মুক্তা। আমরা তার সাথে একটু কথা বলবেন যে দীর্ঘ সময়েও কেন এই জনপদ হালুয়াঘাট এবং ধোবাউড়ার এই আসনটি উন্নয়ন বঞ্চিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই ডিবিসি এক্সপ্রেসকে। আজকে আমাদের এই চিরবঞ্চিত, অবহেলিত এবং অনুন্নত গারো পাহাড়ের পাদদেশে হালুয়াঘাট এবং ধোবাউড়া নির্বাচনী আসনে এসে আমাদের সাথে কথা বলার জন্য। তো এই হালুয়াঘাট এবং ধোবাউড়া এটি চিরকালই এখানে বঞ্চিত মানুষজন। আমাদের এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে যে দিকেই তাকানো যায় প্রত্যেকটা জায়গায় শুধু অবহেলার শিকার। আপনি তো মনোনয়ন পাওয়ার পর থেকে মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? কেন মানুষ আপনাকে ভোট দিবে? আলহামদুলিল্লাহ, আমি মানুষের কাছে প্রায় 1 বছর যাবৎ মানুষের কাছে যাচ্ছি, ডোর টু ডোর যাওয়ার জন্য চেষ্টা করছি। হালুয়াঘাট এবং ধোবাউড়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি যাচ্ছি এবং এমন কিছু এলাকায় আমি মানুষের কাছে গিয়েছি যেখানে 54 বছরেও কোনো জনপ্রতিনিধি তো দূরের কথা, কোনো প্রার্থীও এখন পর্যন্ত তাদের কাছে যায় নাই, ওইসব এলাকাগুলোতেও যায় নাই। আমি যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ আমাদেরকে যে পরিমাণ আশা ভরসা দিচ্ছে এবং আশ্বস্ত করছে, যেটা প্রত্যাশার চাইতেও বেশি। আমরা মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম তার চাইতে অনেক গুণ বেশি মানুষ আমাদের কাছে আসতেছে, ভালোবাসা দিচ্ছে এবং বলছে যে আগামীতে আমরা এই 54 বছর হালুয়াঘাটে যারা জনপ্রতিনিধি হয়েছে আমাদের, তারা যে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে হালুয়াঘাট ধোবাউড়াবাসীকে, আমরা চাচ্ছি যে আগামী দিনে যেন এই হালুয়াঘাট এবং ধোবাউড়াকে উন্নত, আধুনিক এবং বৈষম্যহীন একটি ধোবাউড়া করতে পারি। আপনি আসলে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত এবং জয়ী হলে কি করবেন, খুব সংক্ষেপে? আলহামদুলিল্লাহ, আমি জয়ের বিষয়ে আল্লাহর উপর ভরসা করে 100% নিশ্চিত আছি। এই হালুয়াঘাট ধোবাউড়ার সাধারণ মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আর আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন জনগণের ভালোবাসায়, এই প্রথম কাজ হবে আমাদের হালুয়াঘাট ধোবাউড়ার সকল রাস্তাঘাট আমরা উন্নয়ন করার জন্য চেষ্টা করব। আমাদের এখানে ভালো মানের চিকিৎসা ব্যবস্থা নাই, চিকিৎসা ব্যবস্থা এখানে যেন আধুনিক হয়, আরও উন্নত হয় এবং মানুষের সহজলভ্য হয়, সেই জন্য আমরা চেষ্টা করে যাব। হালুয়াঘাটের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরও ঢেলে সাজানো যায়, হালুয়াঘাটের সুশীল সমাজ যারা আছে, সাধারণ মানুষ আছে, বুদ্ধিজীবী আছে, তাদের সবাইকে সাথে নিয়ে
আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। আমাদের এই হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা হওয়ার প্রত্যাশার যাতে প্রতিফলন হয় আপনার মাধ্যমে, সেটাই। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 1 আসনে। পরবর্তী বুলেটিনে অন্য কোনো প্রার্থীর সাথে আবারও কথা বলবো, আবারও যুক্ত হবো। সাথে থাকুন ডিবিসি নিউজের। এবার অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেয়ার বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলির ঘটনার জেরে এ সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ এডলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, সব বিদেশিদের সম্পর্কে নিরাপত্তা যাচাই সর্বোচ্চ নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা ইস্যু স্থগিত করা হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।